স্থানীয় হাসপাতালে রক্তদান শিবিরে গিয়েছিলাম ছেলের সাথে। দুজনেই রক্ত দিতে চেয়েছিলাম। নার্স আমাদের পাশাপাশি বেডে শুইয়ে দিল। সুই ফোটানোর সময় ছেলে ব্যথা পেয়ে আমার হাত ধরল। রক্ত বের হতে থাকল ধীরে ধীরে। ছেলে আমার দিকে তাকিয়ে বলল, মা দেখো, আমার রক্ত তোমার মতোই লাল। আমরা একই ধরনের মানুষ গো। আমি হাসলাম। হঠাৎ সে গম্ভীর হয়ে বলল, আমি চাই আমার সব রক্ত তুমি নিয়ে নাও, বিনিময়ে তুমি আমার হৃদয়টা নিয়ে নাও। আমি অবাক হয়ে তাকালাম। সে চালিয়ে গেল, মা, রক্তের সম্পর্কের চেয়েও গভীর সম্পর্ক আমি তোমার সাথে চাই। আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। তুমি আমার স্ত্রী হয়ে যাও। নার্স আমাদের দিকে তাকাল। আমার হৃদয় রক্তদানের চেয়েও দ্রুত স্পন্দিত হতে লাগল। ছেলে বলল, এই হাসপাতালে আমরা নতুন জীবন শুরু করতে পারি। ডাক্তাররা আমাদের বিয়ে দিয়ে দেবে। রক্তের ব্যাগ ভরে উঠছিল। আমার মাথা ঘুরছিল। সে আরও বলল, মা, এই রক্ত অন্যরা নেবে আর বাঁচবে। তুমিও আমাকে নাও, আমি বাঁচি। হাসপাতালের সাদা দেয়ালে আমার ছায়া কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রিয়াজ আর পূজা। রিয়াজ 18 বছর বয়সী, কলেজে পড়ে। পূজা 10 বছর বয়সী, স্কুলে যায়। যা ঘটল সেদিন রক্তদান শিবিরে, সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ছিল। কিন্তু আসল রহস্য শুরু হয়েছিল তার কয়েক দিন পরে। রিয়াজের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। সেদিন রাতে আমি স্বামী প্রদীপকে সব কিছু বললাম। সে শুনে খুব বিচলিত হয়ে গেল। এটা কি বলছিস তুমি মিতালি? ছেলে এমন কথা কেন বলবে? প্রদীপ বলল। পরের দিন সকালে আমি রিয়াজকে ডেকে কথা বলতে চাইলাম। সে বলল, মা, তুমি কি বলছ? আমি কখন এমন কথা বলেছি? আমি তো শুধু বলেছিলাম যে আমার রক্ত তোমার মতোই লাল। আমি হতবাক হয়ে গেলাম। সে একদম ভুলে গিয়েছে সবকিছু। নাকি ভান করছে? এরপর আরও অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। রাতে আমি শুনতে পেতাম রিয়াজ তার ঘরে কার সাথে যেন কথা বলে। কিন্তু তার ঘরে তো কেউ থাকে না। একদিন রাতে আমি তার ঘরের দরজার কাছে গিয়ে কান পাতলাম। সে বলছিল, হ্যাঁ, আমি সব করেছি যেমনটা তুমি বলেছিলে। মা এখন সন্দেহ করছে কি? তারপর নীরবতা। আবার সে বলল, হ্যাঁ, পরের ধাপ কি? আমি প্রস্তুত। আমার গা শিউরে উঠল। রিয়াজ কার সাথে কথা বলছে? আমি দরজায় হালকা করে কড়া নাড়লাম। রিয়াজ দরজা খুল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। কি ব্যাপার মা? রাত অনেক হয়ে গেছে কি? সে বলল। তুমি কার সাথে কথা বলছিলে? আমি জিজ্ঞেস করলাম। কেউ তো নেই মা। আমি একা। সে বলল। আমি তার ঘরে তাকালাম। সত্যিই কেউ নেই। কিন্তু জানালা খোলা। হয়তো কেউ পালিয়ে গেছে। নাকি আমি ভুল শুনেছি? পরের দিন আমি প্রদীপের সাথে এ নিয়ে আলোচনা করলাম। সে বলল, হয়তো তুমি স্ট্রেসে আছো বলে এসব কল্পনা করছ। রিয়াজ তো সাধারণ ছেলে। কিন্তু আমার সন্দেহ আরও বাড়তে থাকে যখন আমি দেখলাম রিয়াজ গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি জানালা দিয়ে দেখলাম সে বাগানে কিছু একটা পুঁতে রাখছে। আমার কৌতূহল বেড়ে গেল। পরের দিন সকালে প্রদীপ অফিসে গেলে আমি বাগানে গিয়ে দেখলাম। মাটি খুঁড়ে দেখলাম সেখানে একটা ছোট বাক্স পুঁতে রাখা। বাক্স খুলে দেখি ভিতরে কিছু অদ্ভুত কাগজ আর একটা পুরনো ছবি। ছবিটা দেখে আমার মাথা ঘুরে গেল। এটা আমারই ছবি, কিন্তু আমি কখনো এমন ছবি তুলিনি। ছবিতে আমি একটা লাল শাড়ি পরে আছি আর হাসছি। কিন্তু পটভূমি একটা অচেনা জায়গার। কাগজগুলো পড়ে আরও অবাক হলাম। এগুলো রিয়াজের হাতের লেখা, কিন্তু ভাষা আমার অচেনা। শুধুমাত্র কয়েকটা ইংরেজি শব্দ বুঝতে পারলাম, রিচুয়াল, ব্লাড, মার্ডার, ট্রান্সফরমেশন। আমার হাত কাঁপতে থাকে। এর মানে কি? রিয়াজ কি করছে? আমি তাড়াতাড়ি সব কিছু আবার পুঁতে দিলাম। কিন্তু ভিতরে ভয় কাজ করতে থাকে। সেদিন রাতে আমি জেগে রইলাম। রিয়াজ আবার তার ঘর থেকে বের হল। আমি দূর থেকে তার পিছু নিলাম। সে বাড়ির পেছনের জঙ্গলে চলে গেল। আমি লুকিয়ে দেখতে থাকলাম। সেখানে আরও কয়েকজন মানুষ ছিল।
তারা সবাই একটা বৃত্তে দাঁড়িয়ে কিছু একটা করছিল। রিয়াজ তাদের মাঝখানে গেল। হঠাৎ একজন বয়স্ক মানুষ বলতে শুরু করল, আজকের রাতে আমাদের পরিকল্পনা সফল হবে। মিতালির রক্তের মাধ্যমে আমরা শক্তিশালী হয়ে উঠব। কিন্তু সেজন্য তাকে নিয়ে আসতে হবে এখানে গিয়ে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। তারা আমার ক্ষতি করতে চায়। রিয়াজ তাদের সাথে কেন? রিয়াজ বলল, আমি মাকে রাজি করাতে পারব। তবে সময় লাগবে গু। বয়স্ক লোকটি বলল, সময় নেই। আগামীকাল পূর্ণিমা। সেই রাতেই সব শেষ করতে হবে। আমি আর শুনতে পারলাম না। তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলাম। প্রদীপ তখনও ঘুমিয়ে। আমি তাকে জাগিয়ে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু আমার অবস্থা দেখে বুঝল আমি মিথ্যে বলছি না। আমাদের পুলিশে খবর দিতে হবে, খুব প্রদীপ বলল। না, প্রথমে আমাদের জানতে হবে এরা কারা আর কি চায় আমি বললাম। পরের দিন আমি লাইব্রেরিতে গিয়ে এই এলাকার ইতিহাস নিয়ে পড়াশোনা করলাম। জানতে পারলাম এই এলাকায় বহু বছর আগে একটা অন্ধকার সম্প্রদায় ছিল। তারা বিশ্বাস করত যে বিশেষ রক্তের মানুষদের ক্ষমতা দিয়ে তারা অমরত্ব পেতে পারবে। কিন্তু ব্রিটিশ আমলে সরকার তাদের উচ্ছেদ করেছিল। মনে হচ্ছে তারা আবার ফিরে এসেছে। আর কোনো কারণে আমার রক্তের প্রয়োজন তাদের। সেদিন সন্ধ্যায় রিয়াজ স্বাভাবিকের চেয়ে বেশি ভালো ব্যবহার করতে থাকে। সে বলল, মা, আজ রাতে তুমি আমার সাথে একটু হাঁটতে যাবে? আমার কিছু কথা আছে গি। আমি বুঝতে পারলাম এটাই তাদের ফাঁদ। কিন্তু আমি প্রস্তুত ছিলাম। আমি প্রদীপকে ইশারা দিলাম সে যেন পুলিশে ফোন করে। রাতে রিয়াজের সাথে বের হলাম। সে আমাকে সেই জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। আমি ভান করলাম যেন আমি কিছু জানি না। জঙ্গলে পৌঁছানোর সাথে সাথেই সেই বয়স্ক লোক আর তার সাথীরা আমাদের ঘিরে ধরল। রিয়াজ আমার দিক থেকে সরে গেল। তুমি আমাদের অনুষ্ঠানে অংশ নেবে, মিতালি। তোমার রক্ত আমাদের শক্তিশালী করে তুলবে, বয়স্ক লোকটি বলল। তোমরা কারা? রিয়াজ কেন তোমাদের সাথে? আমি জিজ্ঞেস করলাম। রিয়াজ আমাদের একজন। ছোটবেলা থেকেই আমরা তাকে প্রস্তুত করেছি এই দিনের জন্য। তুমি ভেবেছিলে সে তোমার সন্তান? সে আমাদের পাঠানো লোকটি হাসল। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। রিয়াজ আমার সন্তান নয়? তাহলে 18 বছর ধরে আমি কাকে মানুষ করেছি? হঠাৎ আমি শুনতে পেলাম পুলিশের গাড়ির আওয়াজ। প্রদীপ ঠিক সময়ে পুলিশ নিয়ে এসেছে। সবাই দৌড়াতে শুরু করল। কিন্তু রিয়াজ দাঁড়িয়ে রইল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি আসলেই তোমাকে ভালোবাসি। কিন্তু আমার ভাগ্য এটাই। পুলিশ এসে সবাইকে ধরে ফেল। কিন্তু আমার মন ভেঙে গিয়েছিল। রিয়াজ কি সত্যিই আমার সন্তান নয়? পরের দিন পুলিশ স্টেশনে সব কিছু জানতে পারলাম। রিয়াজ আসলে আমার আসল সন্তান। কিন্তু সেই অন্ধকার সম্প্রদায়ের লোকেরা তাকে ছোটবেলা থেকেই প্রভাবিত করে এসেছে। তারা তাকে বিভিন্ন মাদক দিয়ে মগজ ধোলাই করেছিল। ডাক্তাররা বল রিয়াজের সুস্থ হতে অনেক সময় লাগবে। কিন্তু সে আবার আমার আগের সেই ছেলে হয়ে ফিরবে। 3 মাস পরে রিয়াজ হাসপাতাল থেকে ছাড়া পেল। সে সব কিছু ভুলে গিয়েছিল। সে আবার আমার সেই আদরের ছেলে হয়ে ফিরল। কিন্তু আমি কখনো ভুলতে পারিনি সেই ভয়ানক দিনগুলো। কিভাবে আমার নিজের সন্তানকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আজ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে একটা ভালো ছেলে। কিন্তু আমি মাঝে মাঝে ভয় পাই। কখন আবার কোনো অন্ধকার শক্তি আমার পরিবারের কাছে আসবে। সেই রক্তদান শিবিরের দিন থেকে আমি আর কখনো রক্ত দিতে যাইনি। কারণ আমি জানি না কার নজর আমার উপর আছে। এই গল্পের শেষে আমি শুধু বলতে চাই, পরিবারের কোনো সদস্য যদি হঠাৎ অস্বাভাবিক আচরণ করে, তাহলে সতর্ক হয়ে যান। কারণ কখনো কখনো আমাদের সবচেয়ে কাছের মানুষরাই আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। রিয়াজ এখন আবার সেই আগের মতো আমাকে ভালোবাসে। কিন্তু কখনো কখনো রাতে যখন সে ঘুমায়, আমি তার ঘরে গিয়ে দেখি সে কোনো দুঃস্বপ্ন দেখছে কিনা। কারণ অতীতের সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সবসময় সতর্ক থাকতে। আমার এই গল্প শুনে যারা ভাবছেন এটা কল্পনা, তারা ভুল ভাবছেন। আমাদের আশেপাশে এমন অনেক অন্ধকার শক্তি আছে যারা আমাদের প্রিয়জনদের ব্যবহার করে আমাদের ক্ষতি করতে চায়। তাই সবসময় সাবধান থাকুন। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। আজও মাঝে মাঝে রাতে ঘুম আসে না। ভাবি সেই অন্ধকার সম্প্রদায়ের আর কেউ এখনো বেঁচে আছে কিনা। তারা আবার আমার পরিবারের কাছে আসবে কিনা। কিন্তু জীবন তো এগিয়ে চলে। রিয়াজ এখন একটি সুখী জীবন যাপন করছে। সে একটি মেয়েকে ভালোবাসে।
তাদের বিয়ে হবে আগামী বছর। আমি চাই সে সুখী হোক। আর সেই অন্ধকার অতীত চিরকালের জন্য ভুলে যাক। প্রদীপ আমাকে বলেছে আমরা যেন অন্য শহরে চলে যাই। হয়তো সেটাই ভালো হবে। নতুন পরিবেশে নতুন করে শুরু করা। পূজা এখন 14 বছর বয়সী। সে কিছুই জানে না আমাদের এই ভয়ানক অতীত নিয়ে। আমি চাই সে সবসময় নিরাপদে থাকুক। তার জীবনে কোনো অন্ধকার ছায়া না পড়ুক। যারা এই গল্প শুনছেন তারা এটাকে শুধু একটা গল্প মনে করবেন না। আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় এমন অন্ধকার মুহূর্ত আসে। সেই সময় আমাদের দৃঢ় থাকতে হয়। পরিবারের সবাইকে নিয়ে একসাথে লড়তে হয়। আমার এই অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই, কখনো নিজের প্রিয়জনদের উপর সন্দেহ করতে ইচ্ছে করে না। কিন্তু কখনো কখনো সেই সন্দেহই আমাদের রক্ষা করে। তাই সবসময় চোখ কান খোলা রাখুন। রিয়াজের সাথে আমার সেই হাসপাতালের কথোপকথন আজও আমার কানে বাজে। কিভাবে সে এমন কথা বলেছিল? এখন ভাবলে বুঝতে পারি সেটা আসলে সে বলেনি। তার মধ্যে যে অন্ধকার শক্তি প্রবেশ করেছিল সেটাই বলেছিল। আমার এই দীর্ঘ গল্প শেষ করছি এই কথা দিয়ে, জীবনে যতই অন্ধকার আসুক, কখনো হাল ছেড়ে দেবেন না। প্রিয়জনদের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে সব বাধা অতিক্রম করা যায়। আমি সেটা নিজের জীবনে প্রমাণ করেছি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আরও অনেক কিছু ঘটেছিল পরবর্তী মাসগুলোতে যা আমি এখন বলবো। রিয়াজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 2 মাস পর একদিন সকালে আমি দেখলাম আমার বাগানের সেই জায়গায় আবার মাটি খোঁড়া হয়েছে। কিন্তু এবার সেখানে কিছু নেই। কেউ বাক্সটা নিয়ে গেছে। আমি প্রদীপকে বললাম। সে বলল হয়তো কোনো পশু বা পাখি। কিন্তু আমার মন বলছিল এটা সাধারণ কিছু নয়। সেই রাতেই আমি জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত 2টার সময় আমি দেখলাম একটা ছায়া আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। পরের দিন আমি পুলিশকে ফোন করলাম। তারা এসে চারপাশ খোঁজ করল কিন্তু কিছুই পেল না। কিন্তু একজন পুলিশ অফিসার আমাকে পাশে নিয়ে বলল, আপনার এলাকায় আরও কয়েকটি পরিবার একই ধরনের অভিযোগ করেছে। মনে হচ্ছে সেই সম্প্রদায়ের আরও সদস্য আছে যারা এখনও ধরা পড়েনি। আমার রক্ত শুকিয়ে গেল। তাহলে বিপদ এখনও কাটেনি। সেই রাতে রিয়াজ খাবার টেবিলে বসে বলল, মা, আমার মনে হচ্ছে আমি কিছু ভুলে গেছি। কিছু গুরুত্বপূর্ণ কথা। কি তার কথায় আমার গা ছমছম করে উঠল। কি ভুলে গেছ? আমি জিজ্ঞেস করলাম। জানি না মা। স্বপ্নে দেখি কিছু মানুষ আমাকে কিছু কথা বলে। কিন্তু জাগলে মনে থাকে না। সেই রাতে আমি রিয়াজের ঘরের বাইরে পাহারা দিয়ে বসলাম। রাত 3:30টার সময় দেখলাম রিয়াজ ঘুমের মধ্যে কথা বলছে। আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, আমি মনে করতে পারছি। তোমরা এখনো আছো? মা জানে না। আমি প্রস্তুত। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রিয়াজের মধ্যে এখনো সেই প্রভাব আছে। ডাক্তার বলেছিল সে সুস্থ হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়নি। পরের দিন আমি সেই মনোচিকিৎসকের কাছে গেলাম যিনি রিয়াজের চিকিৎসা করেছিলেন। তিনি বললেন, এমনটা হতে পারে। দীর্ঘদিনের মানসিক প্রভাব একদিনে চলে যায় না। তবে চিন্তার কিছু নেই। কিন্তু আমার চিন্তা বাড়তেই থাকল যখন 3 দিন পর আমি দেখলাম রিয়াজ আবার গভীর রাতে বাগানে গিয়ে মাটি খুঁড়ছে। এবার আমি লুকিয়ে দেখলাম সে একটা নতুন বাক্স পুঁতে রাখছে। আমি ঠিক করলাম এবার আমি নিজেই সব সত্য বের করব। পরের দিন সকালে রিয়াজ কলেজে গেলে আমি বাক্সটা তুলে দেখলাম। এর ভিতরে এবার ছিল কিছু কাচের টুকরো আর একটা ছুরি। ছুরিতে রক্তের দাগ ছিল। আমার হাত কাঁপছিল। এই রক্ত কার? রিয়াজের নাকি অন্য কারো? সেই মুহূর্তে আমি শুনতে পেলাম পূজার চিৎকার। আমি দৌড়ে গেলাম। দেখলাম পূজা রান্নাঘরে পড়ে আছে। তার মাথায় আঘাত। কি হয়েছে পূজা? আমি জিজ্ঞেস করলাম। মা, কেউ একজন জানালা দিয়ে ঢুকেছিল। আমি চিৎকার করতেই সে পালিয়ে গেছে। কিন্তু যাওয়ার সময় আমাকে ঠেলে দিয়েছে। পূজা কাঁদতে কাঁদতে বলল। আমি তাড়াতাড়ি প্রদীপকে ফোন করলাম। সেও অফিস থেকে ছুটে এল। আমরা পূজাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তেমন কিছু নেই, শুধু হালকা আঘাত। কিন্তু আমার মন বলছিল এটা কোনো সাধারণ চুরি নয়। কেউ আমার পরিবারকে টার্গেট করছে। সেই রাতে আমি প্রদীপকে সব বললাম। রিয়াজের রাতের কথাবার্তা, বাগানের বাক্স, সবকিছু। প্রদীপ শুনে বলল, আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে। এখানে আর নিরাপদ নেই।
কিন্তু এর আগেই আমি জানতে চাইলাম রিয়াজের সাথে আসলে কি হচ্ছে। পরের দিন রাতে আমি রিয়াজের ঘরে লুকিয়ে একটা রেকর্ডার রেখে দিলাম। সকালে রেকর্ডার শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়াজ সারা রাত অচেনা ভাষায় কথা বলেছে। আর তার গলার আওয়াজও ছিল অন্যরকম, যেন কোনো অন্য মানুষ তার গলা দিয়ে কথা বলছে। আমি রেকর্ডিংটা নিয়ে সেই মনোচিকিৎসকের কাছে গেলাম। তিনি শুনে বললেন, এটা খুবই বিপজ্জনক। রিয়াজের মধ্যে এখনও সেই সম্প্রদায়ের প্রভাব আছে। তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু আমি ভেবে দেখলাম, হাসপাতালেই তো এই সব শুরু হয়েছিল। সেই রক্তদান শিবিরের পর থেকেই সব অদ্ভুত ঘটনা। হয়তো সেই হাসপাতালেও ওদের লোক আছে। আমি ঠিক করলাম আমি নিজেই এই রহস্যের মীমাংসা করব। সেই রাতে আমি জেগে রইলাম। রিয়াজ যখন তার অচেতন অবস্থায় কথা বলতে শুরু করল, আমি তার ঘরে গিয়ে তাকে জাগিয়ে দিলাম। রিয়াজ, উঠো। তুমি কার সাথে কথা বলছিলে? রিয়াজ অবাক হয়ে বলল, মা, আমি তো ঘুমাচ্ছিলাম। তুমি ঘুমের মধ্যে কথা বলছিলে? কার সাথে? রিয়াজ মাথা ধরে বলল, আমার মাথা ব্যথা করছে মা। আমি কিছু মনে করতে পারছি না। আমি বুঝতে পারলাম রিয়াজের অজ্ঞান অবস্থায় কেউ তার সাথে যোগাযোগ করছে। কিন্তু কিভাবে? পরের দিন আমি লাইব্রেরিতে গিয়ে এই ধরনের মানসিক নিয়ন্ত্রণ নিয়ে পড়াশোনা করলাম। জানতে পারলাম এটাকে বলে রিমোট হিপনোসিস, দূর থেকে কারো মনকে নিয়ন্ত্রণ করা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি আরও খোঁজ করলাম। জানতে পারলাম সেই অন্ধকার সম্প্রদায় বিশেষ এক ধরনের ক্রিস্টাল ব্যবহার করত, যা দিয়ে তারা দূর থেকে মানুষের মনকে প্রভাবিত করতে পারত। তাহলে রিয়াজের কাছেও কি এমন কোনো ক্রিস্টাল আছে? আমি তার ঘর তল্লাশি করার সিদ্ধান্ত নিলাম। পরের দিন রিয়াজ কলেজে গেলে আমি তার ঘরের সব কিছু খুঁজলাম। বইয়ের আলমারির পেছনে একটা গুপ্ত কুঠুরি পেলাম। সেখানে ছিল একটা কালো ক্রিস্টাল আর কিছু পুরনো কাগজ। কাগজগুলো পড়ে দেখলাম এগুলো রিয়াজের হাতের লেখা। কিন্তু ভাষা অচেনা। শুধু কয়েকটা ইংরেজি শব্দ বুঝতে পারলাম, কন্ট্রোল, মার্ডার, স্যাক্রিফাইস, পাওয়ার। আমি ক্রিস্টালটা হাতে নিতেই আমার হাত জ্বলে উঠল, যেন বিদ্যুৎ খেয়েছি। আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমি শুনলাম দরজার আওয়াজ। রিয়াজ ফিরে এসেছে। আমি তাড়াতাড়ি সব কিছু আগের মতো রেখে দিয়ে বের হয়ে এলাম। কিন্তু রিয়াজ বুঝে গেল কেউ তার ঘরে এসেছিল। সে আমার দিকে সন্দেহের চোখে তাকাল। মা, তুমি আমার ঘরে গিয়েছিলে? না তো। কেন? মনে হচ্ছে কেউ আমার জিনিসপত্র খুঁজেছে। সেই রাতে আমি প্রদীপকে সব বললাম। আমরা ঠিক করলাম পরের দিনই অন্য শহরে চলে যাব। কিন্তু রিয়াজ রাজি হল না। আমি এই শহর ছেড়ে কোথাও যাব না। এখানেই আমার বন্ধুরা আছে। সে জেদ করল। রিয়াজ, এখানে তোমার জীবনের বিপদ। আমাদের চলে যেতে হবে। আমি বললাম। কিন্তু রিয়াজ রাগ করে তার ঘরে চলে গেল। সে দরজা বন্ধ করে দিল। সেই রাতে আমার ঘুম এল না। রাত ৩টার সময় আমি শুনতে পেলাম বাইরে অনেকের পায়ের আওয়াজ। আমি জানালা দিয়ে দেখলাম ৫-৬ জন মানুষ আমাদের বাড়ি ঘিরে ধরেছে। আমি প্রদীপকে জাগালাম। সেও দেখল। আমরা তাড়াতাড়ি পুলিশে ফোন করলাম। কিন্তু এর মধ্যেই তারা আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল। সেই বয়স্ক লোকটা আবার এসেছে। তার সাথে আরও কয়েকজন। তোমরা পালাতে চেয়েছিলে? কিন্তু আমরা তো বলেছিলাম আমাদের কাজ এখনো শেষ হয়নি। সে বলল। তোমরা এখানে কি চাও? প্রদীপ জিজ্ঞেস করল। রিয়াজকে আমাদের সাথে যেতে হবে। আর মিতালির রক্ত আমাদের দরকার। এই সময় রিয়াজ তার ঘর থেকে বের হয়ে এল। কিন্তু তার চেহারা অন্যরকম। চোখে একটা অদ্ভুত চাহনি। আমি প্রস্তুত। রিয়াজ বলল। আমার মাথা ঘুরে গেল। রিয়াজ আবার তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। এবার পালানো যাবে না, একজন পুলিশ অফিসার বলল। কিন্তু সেই বয়স্ক লোকটা একটা অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ সব বাতি নিভে গেল। চারদিক অন্ধকার হয়ে গেল। অন্ধকারে আমি শুনতে পেলাম অনেক মানুষের দৌড়ানোর আওয়াজ। কিন্তু বুঝতে পারছিলাম না কোনটা পুলিশ আর কোনটা সেই অন্ধকার সম্প্রদায়ের লোক। হঠাৎ কেউ আমার হাত ধরল। আমি চিৎকার করে উঠলাম। কিন্তু সে বলল, মা, আমি রিয়াজ। আমি তোমাকে বাঁচাতে এসেছি। রিয়াজ, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, আমি এখন ঠিক আছি। আমি ভান করেছিলাম যে আমি তাদের নিয়ন্ত্রণে আছি।
কিন্তু আসলে আমি সব মনে করতে পারছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রিয়াজ আমার পাশে ছিল। বাতি জ্বললে দেখলাম পুলিশ সেই বয়স্ক লোকটাকে ধরে ফেলেছে। কিন্তু বাকি সবাই পালিয়ে গেছে। পুলিশ অফিসার বলল, এই লোকটাই ছিল তাদের প্রধান। তাকে ধরে ফেলায় বাকিরাও ভেগে পড়েছে। কিন্তু আমার মন এখনো অশান্ত। সব কি সত্যিই শেষ হয়ে গেছে? পরের দিন পুলিশ স্টেশনে সেই বয়স্ক লোকটাকে জিজ্ঞাসাবাদ করা হল। সে সব স্বীকার করল। কিভাবে তারা বিশেষ পদ্ধতিতে ছোট বাচ্চাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করত, কিভাবে তারা রিয়াজকে ব্যবহার করেছিল। কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল মিতালি। সে বলল, তার রক্তে এমন কিছু আছে যা আমাদের শক্তিশালী করে তুলবে। আমার রক্তে কি আছে? আমি জিজ্ঞেস করলাম। তুমি জানো না? তোমার বংশে বিশেষ ক্ষমতা আছে। তোমার দাদিও এই ক্ষমতার অধিকারী ছিলেন। কিন্তু তিনি আমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন। আমি অবাক হয়ে গেলাম। আমার দাদির কথা আমি খুব কমই জানতাম। তিনি খুব রহস্যময় মানুষ ছিলেন। পুলিশ অফিসার বলল, আপনার পরিবারের ইতিহাস ঘেঁটে দেখুন। হয়তো আরও অনেক কিছু জানতে পারবেন। বাড়ি ফিরে আমি আমার দাদির পুরনো জিনিসপত্র খুঁজতে শুরু করলাম। মায়ের কাছ থেকে শুনেছিলাম দাদির একটা পুরনো বাক্স আছে। অনেক খুঁজে সেই বাক্স পেলাম। খুলে দেখলাম অনেক পুরনো ছবি আর কিছু চিঠি। চিঠিগুলো পড়ে জানতে পারলাম আমার দাদি আসলে এক বিশেষ পরিবার থেকে এসেছিলেন। তাদের পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ ক্ষমতা ছিল। কিন্তু সেই ক্ষমতার জন্য সেই অন্ধকার সম্প্রদায় তাদের পিছু নিয়েছিল। তাই দাদি সব ছেড়ে ছুড়ে এই শহরে চলে এসেছিলেন। একটা চিঠিতে দাদি লিখেছিলেন, আমার নাতনি যদি কখনো এই চিঠি পড়ে, তাহলে সে জানুক যে আমাদের পরিবারে বিশেষ ক্ষমতা আছে। কিন্তু এই ক্ষমতা ব্যবহার করা খুবই বিপজ্জনক। সেই অন্ধকার শক্তিরা সবসময় আমাদের খোঁজে থাকে। আমি আরও পড়তে থাকলাম। জানতে পারলাম আমার ক্ষমতা হল মানুষের মন পড়া আর ভবিষ্যৎ দেখা। কিন্তু এই ক্ষমতা জাগ্রত করতে হলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। কিন্তু আমি তো এমন কোনো ক্ষমতা অনুভব করিনি কখনো। তাহলে কি আমার ক্ষমতা এখনো ঘুমিয়ে আছে? সেই রাতে আমি স্বপ্ন দেখলাম। দাদি আমার কাছে এসে বলছেন, মিতালি, তোর সময় এসে গেছে। তোর ক্ষমতা জাগ্রত হওয়ার সময় হয়েছে। কিন্তু সাবধান। এই ক্ষমতা যেমন তোর পরিবারকে রক্ষা করতে পারে, তেমনি বিপদেও ফেলতে পারে। স্বপ্ন থেকে জেগে উঠে আমি অদ্ভুত অনুভব করলাম। মনে হচ্ছিল আমার ভিতরে কোনো শক্তি জেগে উঠেছে। পরের দিন সকালে রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমার মনে হচ্ছে তুমি পরিবর্তিত হয়ে যাচ্ছ। তোমার চোখে একটা অন্যরকম চাহনি। আমি বুঝতে পারলাম রিয়াজের কথা সত্যি। আমার মধ্যে সত্যিই কিছু একটা পরিবর্তন হচ্ছে। সেই দিনই আমি প্রথমবার আমার ক্ষমতা ব্যবহার করলাম। প্রদীপ যখন অফিস থেকে ফিরছিল, আমি হঠাৎ অনুভব করলাম সে বিপদে আছে। আমি তাকে ফোন করে বললাম রাস্তা পরিবর্তন করতে। পরে জানতে পারলাম সেই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি বুঝতে পারলাম আমার ভবিষ্যৎ দেখার ক্ষমতা জেগে উঠেছে। কিন্তু এই ক্ষমতার সাথে সাথে নতুন বিপদও এল। আমি বুঝতে পারলাম সেই অন্ধকার সম্প্রদায়ের আরও লোক আছে যারা এখনও আমার পিছু নিয়েছে। তারা জানে আমার ক্ষমতা জেগে উঠেছে। এক সপ্তাহ পরে আমি স্বপ্নে দেখলাম তারা আবার আমার পরিবারকে আক্রমণ করবে। তবে এবার তাদের লক্ষ্য পূজা। তারা পূজাকে জিম্মি করে আমাকে তাদের কাছে আসতে বাধ্য করবে। আমি স্বপ্ন থেকে উঠেই প্রদীপকে জাগালাম। আমাদের পূজাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। তারা আবার আসছে। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না। কিন্তু আমার জেদাজেদিতে সে রাজি হল। আমরা পূজাকে তার মাসির বাড়িতে পাঠিয়ে দিলাম। ঠিক 3 দিন পর যা ভেবেছিলাম তাই হল। রাতে তারা আমাদের বাড়িতে এসে পূজাকে খুঁজল। কিন্তু পূজা তখন নিরাপদ জায়গা। এইবার আমি বুঝতে পারলাম আমার ক্ষমতা কত শক্তিশালী। আমি ভবিষ্যতের ঘটনা দেখতে পাচ্ছি। কিন্তু এর সাথে একটা সমস্যাও এল। আমি যত বেশি ক্ষমতা ব্যবহার করছি, তত বেশি সেই অন্ধকার শক্তিরা আমাকে খুঁজে পাচ্ছে। যেন আমার ক্ষমতা একটা সংকেত পাঠাচ্ছে তাদের কাছে। একদিন আমি রিয়াজের মন পড়ার চেষ্টা করলাম। দেখলাম তার মনে এখনও সেই অন্ধকার দিনগুলোর স্মৃতি আছে। সে ভয়ে কাঁপছে যে সেই দিনগুলো আবার ফিরে আসবে। আমি রিয়াজকে কাছে ডেকে বললাম, তুমি চিন্তা করো না। আমি তোমাদের সবাইকে রক্ষা করব। কিন্তু মা, তোমার মধ্যে যে শক্তি এসেছে সেটা কি নিরাপদ? রিয়াজ জিজ্ঞেস করল। আমি নিশ্চিত ছিলাম না। দাদির চিঠিতে সতর্কবার্তা ছিল।
কিন্তু আমার পরিবারকে রক্ষা করার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। পরের সপ্তাহে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। দেখলাম সেই অন্ধকার সম্প্রদায়ের প্রধান নেতা এখনও বেঁচে আছে। সে অনেক বেশি শক্তিশালী। আর সে আমার শক্তি দেখে বুঝে গেছে আমি কে। স্বপ্নে সে আমাকে বলল, মিতালি, তুমি আমার থেকে পালাতে পারবে না। তোমার দাদি যেমন শেষ পর্যন্ত আমাদের কাছে এসেছিল, তুমিও আসবে। আমার দাদি তোমাদের কাছে গিয়েছিল? কখন? আমি জিজ্ঞেস করলাম। তুমি জানো না? তোমার দাদি মৃত্যুর আগে আমাদের সব ক্ষমতা দিয়ে গিয়েছেন। বিনিময়ে আমরা তোমার পরিবারকে শান্তিতে থাকতে দিয়েছিলাম। কিন্তু এখন তুমি নিজেই সেই ক্ষমতা জাগ্রত করেছ। তাই আমাদের চুক্তি ভেঙে গেছে। আমি স্বপ্ন থেকে জেগে উঠে কাঁদতে শুরু করলাম। দাদি আমাদের রক্ষা করার জন্য তার জীবন দিয়ে দিয়েছিলেন। আর আমি সেই ত্যাগ নষ্ট করে দিয়েছি। কিন্তু এখন আর পিছু হটার সময় নেই। আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি ঠিক করলাম আমি নিজেই সেই নেতার সাথে দেখা করব। তার সাথে নতুন চুক্তি করব। আমার পরিবারের বিনিময়ে আমি আমার ক্ষমতা দিয়ে দেব। কিন্তু প্রদীপ রাজি হল না। তুমি পাগল হয়ে গেছ মিতালি। তুমি একা যেতে পারো না। আমি যদি না যাই তাহলে তারা আমার পরিবারকে কষ্ট দেবে। রিয়াজ আর পূজার কি হবে? অনেক তর্কের পর প্রদীপ রাজি হল। কিন্তু শর্ত দিল সেও আমার সাথে যাবে। আমরা সেই জঙ্গলে গেলাম যেখানে প্রথম সেই অনুষ্ঠান হয়েছিল। সেখানে গিয়ে দেখলাম একটা বিশাল মন্দির আছে। আগে সেটা দেখা যেত না। মনে হচ্ছে এটা লুকানো ছিল। মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম সেই প্রধান নেতা বসে আছে। তার চারপাশে অনেক মানুষ। তুমি এসেছ, মিতালি। আমি জানতাম তুমি আসবে, সে বলল। আমি আমার পরিবারের বিনিময়ে আমার ক্ষমতা দিতে প্রস্তুত। কি আমি বললাম, না, এবার ব্যাপারটা এত সহজ নয়। তোমার দাদি যখন ক্ষমতা দিয়েছিলেন তখন তার ক্ষমতা পূর্ণ জাগ্রত ছিল না। কিন্তু তোমার ক্ষমতা অনেক বেশি। শুধু ক্ষমতা দিলে হবে না। তোমাকে আমাদের সাথে যুক্ত হতে হবে। আমি বুঝতে পারলাম তারা আমাকে তাদের সম্প্রদায়ের সদস্য বানাতে চায়। আমি রাজি আছি। কিন্তু আমার পরিবার নিরাপদ থাকবে। তোমার স্বামী আর ছেলেমেয়েরা নিরাপদ থাকবে। কিন্তু তুমি আর তাদের কাছে ফিরে যেতে পারবে না। এটা শুনে প্রদীপ চিৎকার করে উঠল। মিতালি, তুমি এটা করতে পারো না। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমার পরিবারের নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত জিনিস ঘটল। আমি অনুভব করলাম দাদির আত্মা আমার কাছে এসেছে। তিনি আমাকে বললেন, মিতালি, তুমি ভুল করছ। তোমার ক্ষমতা এদের চেয়ে অনেক বেশি। তুমি চাইলে এদের সবাইকে পরাজিত করতে পারো। কিন্তু কিভাবে? আমি মনে মনে জিজ্ঞেস করলাম। তোমার ভালোবাসার শক্তি ব্যবহার করো। ভালোবাসা সব অন্ধকারের চেয়ে বেশি শক্তিশালী। আমি বুঝতে পারলাম দাদি কি বলতে চাইছেন। আমার পরিবারের জন্য ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চোখ বন্ধ করে আমার পরিবারের কথা ভাবতে শুরু করলাম। রিয়াজের হাসি, পূজার কান্না, প্রদীপের ভালোবাসা, সবকিছু মনে পড়তে লাগল। হঠাৎ আমার চারপাশে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে গেল। সেই আলোতে অন্ধকার সম্প্রদায়ের লোকেরা চিৎকার করতে শুরু করল। এটা কি? প্রধান নেতা আতঙ্কিত হয়ে বলল। এটা ভালোবাসার শক্তি, যেটা তোমরা কখনো বুঝবে না। আমি বললাম। সেই আলো আরও উজ্জ্বল হতে লাগল। অন্ধকার সম্প্রদায়ের সবাই পালিয়ে যেতে শুরু করল। প্রধান নেতা শেষ চেষ্টা করল। সে একটা কালো মন্ত্র পড়ল। কিন্তু আমার ভালোবাসার আলোর কাছে তার মন্ত্র কিছুই করতে পারল না। আমি হেরে গেলাম, সে বলল। কিন্তু মনে রেখো, অন্ধকার কখনো সম্পূর্ণ হারায় না। আমরা আবার ফিরে আসব। তোমরা যতবার আসবে আমি ততবার তোমাদের পরাজিত করব। আমি বললাম। সেই মন্দির ভেঙে পড়তে শুরু করল। আমি আর প্রদীপ দৌড়ে বের হয়ে এলাম। বাইরে এসে আমি দেখলাম সেই পুরো এলাকা পরিবর্তিত হয়ে গেছে। যেন কয়েক বছরের অন্ধকার একদিনে সরে গেছে। বাড়ি ফিরে আমরা রিয়াজ আর পূজাকে নিয়ে আলিঙ্গন করলাম। আমার পরিবার আবার নিরাপদ। কিন্তু আমার ক্ষমতা রয়ে গেল। এখন আমি সেটা ভালো কাজে ব্যবহার করি। অসহায় মানুষদের সাহায্য করি। ভবিষ্যতের বিপদ সম্পর্কে সতর্ক করি। রিয়াজ এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে একটা ভালো মেয়েকে ভালোবাসে। তার বিয়ে হবে আগামী বছর। সে সুখী। পূজাও বড় হচ্ছে। সে একটা স্মার্ট মেয়ে। তার মধ্যেও হয়তো আমাদের পারিবারিক ক্ষমতা আছে।
কিন্তু সেটা আমি তাকে বলিনি। সময় এলে সে নিজেই জানতে পারবে। প্রদীপ এখন আমার ক্ষমতা নিয়ে গর্বিত। সে বলে, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি একজন যোদ্ধা গু। আজ রাতে আমি আবার স্বপ্ন দেখলাম। দাদি এসে বললেন, তুমি ঠিক কাজ করেছ মিতালি। আমাদের পরিবারের ঐতিহ্য তুমি রক্ষা করেছ। আমি জিজ্ঞেস করলাম, দাদি, আর কোনো বিপদ আসবে? বিপদ সবসময় আসবে। কিন্তু তুমি এখন জানো কিভাবে মোকাবিলা করতে হয়। তোমার ভালোবাসার শক্তি সবার চেয়ে বেশি গি। আজ সকালে ঘুম থেকে উঠে আমি জানালা খুলে দিলাম। বাইরে সুন্দর রোদ। পাখিরা গান গাইছে। সব কিছু স্বাভাবিক। রিয়াজ এসে বলল, মা, আজ কি রান্না করবে? আমি হেসে বললাম, তোমার পছন্দের গু। জীবন এখন অনেক সুন্দর। আমার পরিবার নিরাপদ। আমার ক্ষমতা আছে তাদের রক্ষা করার। এর চেয়ে বেশি কি চাওয়ার আছে? কিন্তু কখনো কখনো রাতে আমি জেগে থাকি। কান পেতে শুনি কোনো অদ্ভুত আওয়াজ আছে কিনা। কারণ আমি জানি অন্ধকার সম্পূর্ণ হারায় না। সেটা সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু আমিও প্রস্তুত থাকি। আমার ভালোবাসার শক্তি নিয়ে। আমার পরিবারের জন্য লড়াই করার জন্য। কয়েক মাস পরে একদিন আমি বাজারে গিয়েছিলাম। দেখলাম একটা ছোট মেয়ে কাঁদছে। তার মা হারিয়ে গেছে। আমি আমার ক্ষমতা ব্যবহার করে মেয়েটার মাকে খুঁজে দিলাম। মেয়েটার মা আমাকে ধন্যবাদ দিয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমি কোথায় আছি? আমি হেসে বললাম, মায়ের হৃদয় সন্তানকে খুঁজে পেতে পারে গি। এই ধরনের ছোট ছোট সাহায্য করে আমি আমার ক্ষমতা ব্যবহার করি। কিন্তু সবসময় সতর্ক থাকি যেন কেউ সন্দেহ না করে। 1 বছর পরে রিয়াজের বিয়ে হল। সেই দিন আমার মন খুশিতে ভরে গিয়েছিল। আমার ছেলে সুখী হয়েছে। এর চেয়ে বর পাওয়া আর কি হতে পারে? বিয়ের দিন রাতে আমি স্বপ্ন দেখলাম দাদি এসেছেন। তিনি রিয়াজকে আশীর্বাদ করছেন। তোমার ছেলে সুখী হবে মিতালি। তার সন্তানেরাও এই পারিবারিক ক্ষমতার উত্তরাধিকারী হবে, দাদি বললেন। তার মানে এই সংগ্রাম চলতেই থাকবে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। কিন্তু প্রতি প্রজন্মে একজন থাকবে যে এই দায়িত্ব নেবে। তুমি তোমার কাজ ভালো করেছ। এখন পরবর্তী প্রজন্মের জন্য অপেক্ষা করো। আজ আমার বয়স 50 হয়ে গেছে। রিয়াজের একটা ছেলে হয়েছে। নাম রেখেছে অর্ণব। পূজার বিয়েও হয়ে গেছে। সেও সুখী। কখনো কখনো আমি ছোট অর্ণবের দিকে তাকিয়ে ভাবি, তার মধ্যেও কি আমাদের পারিবারিক ক্ষমতা আছে? হয়তো আছে। হয়তো একদিন তাকেও এই সব মোকাবিলা করতে হবে। কিন্তু সেটা ভবিষ্যতের কথা। এখনকার জন্য আমি শুধু তাকে ভালোবাসি। আমার নাতিকে। আমার এই দীর্ঘ গল্প এখানেই শেষ করছি। শুধু একটা কথা বলতে চাই, পরিবারের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসা দিয়ে যে কোনো অন্ধকারের বিরুদ্ধে লড়াই করা যায়। যারা এই গল্প শুনলেন তারা মনে রাখবেন, আপনাদের প্রিয়জনদের ভালোবাসা আর বিশ্বাসই আপনাদের সবচেয়ে বড় সুরক্ষা। এই ভালোবাসা নিয়ে যে কোনো বিপদের মোকাবিলা করা যায়। আর হ্যাঁ, কখনো যদি আপনাদের জীবনে অদ্ভুত কিছু ঘটে, তাহলে ভয় পাবেন না। হয়তো আপনাদের মধ্যেও কোনো বিশেষ ক্ষমতা আছে। সেই ক্ষমতা ভালো কাজে ব্যবহার করবেন। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন।
রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না গি। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব।
এক সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করেও ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়।
একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গি। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, মা চিন্তিত হল।
তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গে। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না আগে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ।
আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়।
অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল।
প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিন। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি।
হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে। গান শেখায়। জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না। তুমি আমার শক্তি ছিলে। আমার অনুপ্রেরণা ছিলে।
দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালাঘু দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল। হাসল। গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম। পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।